আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে চালু হতে যাচ্ছে সরাসরি ফ্লাইট এবং সেটি আগামী ডিসেম্বরের মধ্যেই চালু হবে। তবে এই ফ্লাইটটি পাকিস্তানের উদ্যোগেই পাকিস্তানের বেসরকারি বিমান কোম্পানির উদ্যোগে সেটি চালু হচ্ছে, যেটি আমি খবরে দেখলাম। তো এই বিষয়টি নিয়ে আসলে কথা বলার মূল কারণ হচ্ছে এই ফ্লাইটটি যে কারণে চালু হচ্ছে সেটি হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশে চাল আসবে, প্লাস হচ্ছে বাংলাদেশ থেকে আনারস রপ্তানির সুযোগ রয়েছে পাকিস্তানে, প্লাস হচ্ছে তৈরি পোশাক শিল্প, এছাড়া শিক্ষার্থীদের আরো উন্নত উচ্চ শিক্ষার জন্য পাকিস্তানে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের নানা বিষয় নিয়ে তারা দুই পক্ষ, বাংলাদেশ এবং পাকিস্তানের দুই পক্ষ আলোচনা করে এই সিদ্ধান্তটি নিয়েছেন, অর্থাৎ যোগাযোগ বাড়ানোর জন্য। তাহলে হয়তো বাণিজ্যিক যে সম্পর্ক, দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের যে উন্নয়ন, বাণিজ্যের উন্নয়ন সেটি আরো সহজ হবে। সে কারণেই এই সরাসরি ফ্লাইট চালু হচ্ছে এবং পাকিস্তানের বেসরকারি সংস্থার পক্ষ থেকে সেটি তারা উদ্যোগ নিয়েছেন এবং ডিসেম্বরের মধ্যেই সেটি চালু হবে। তো সেটি খুব ভালো কথা। বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে বর্তমানে প্রায় $870 মিলিয়ন মতো বাণিজ্য রয়েছে দুই দেশের। তো সেই সম্পর্ককে, সেই বাণিজ্যিক উন্নয়নের জন্য এই ফ্লাইট নিঃসন্দেহে কাজে আসবে, আমরা সেটি বিশ্বাস করি। এবং ইতিমধ্যেই বাংলাদেশ পাকিস্তানের মধ্যে কার্গো জাহাজ চালু হয়েছে এবং সেটির যে সাপ্তাহিক চলাচল কিংবা যেই হারে চলাচল করে সেটি আরো বাড়ানো হবে। তো নিঃসন্দেহে বাংলাদেশের উন্নয়নের জন্য বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, সেটি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু পাশাপাশি এই বিষয়ে একটু বলতে চাই যে বাংলাদেশের সাথে যে জাপানের বাণিজ্যিক সম্পর্ক সেটি কিন্তু প্রায় $4 বিলিয়ন এবং তৈরি পোশাক প্রায় $1 বিলিয়ন তৈরি পোশাক জাপানে আসে বাংলাদেশ থেকে। সি ফুড প্লাস হচ্ছে লেদার সামগ্রী সহ অন্যান্য ধরনের সামগ্রী আসে এবং সেই বাণিজ্য প্রায় $4 বিলিয়ন এবং যেটি প্রাক্কলন করা হচ্ছে। যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে হয়তো 2030 সালের মধ্যে সেটি $7-8 বিলিয়ন পৌঁছাতে পারে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এখানে পাকিস্তান কিংবা বাংলাদেশ তারা আলোচনা করে এই $870 মিলিয়ন বাণিজ্যকে আরো উন্নয়ন করার জন্য সরাসরি ফ্লাইট চালু করছেন। সেখানে বাংলাদেশ এবং জাপানের মধ্যে যে সরাসরি ফ্লাইট ছিল সেটি গত জুলাইয়ে সাময়িকভাবে স্থগিত করা হয়। সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। সেই সময় বলা হয়েছিল যে হজ ফ্লাইটের কারণে বিমানের উড়োজাহাজের ঘাটতি রয়েছে, নানা কারণ দেখিয়ে সাথে এই রুটের লোকসানের কারণও দেখানো হয়েছিল। তখন সরাসরি ফ্লাইটটি স্থগিত করা হয়। কিন্তু সেই স্থগিত ফ্লাইট আবার কবে চালু হবে সেই বিষয়ে কিন্তু আর কোনো আলোচনা, কোনো কিছুই আমরা দেখছি না। বিশেষ করে আমরা দেখলাম যে বাংলাদেশ জাপানের দক্ষ জনবল পাঠানোর জন্য ইতিমধ্যেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জাপান ডেস্ক চালু করা হয়েছে। এই মাসের শুরুর দিকেই জাপানে বাংলাদেশ দূতাবাস তারা দক্ষ জনবল নিয়ে আসার জন্য তারা সেমিনার করেছেন। বাংলাদেশ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এসেছিলেন সেখানে প্রধান অতিথি হিসেবে। তো নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে প্রবাসী কল্যাণ উপদেষ্টা যিনি ডক্টর আসিফ নজরুল, তিনি ঘোষণা দিয়েছেন দক্ষ জনবল পাঠানোর জন্য সরকার সব ধরনের সহায়তা দিবে এবং জাপান সরকারের সাথে তারা নিয়মিত যোগাযোগ রাখছে। এবং প্রধান উপদেষ্টা এই বছরের মে মাসে যখন জাপান সফর করেছিলেন তখন প্রধান উপদেষ্টাও সেই ধরনের আশ্বাস দিয়ে গিয়েছিলেন যে জাপানে বাংলাদেশের জনশক্তি কিভাবে বাড়ানো যায়, দক্ষ জনবল কিভাবে পাঠানো যায় সেই বিষয়গুলো আরো জোরদার করার জন্য। এবং তিনি সেটিও বলেছিলেন যখন প্রধান উপদেষ্টা আসেন, তখন এই ফ্লাইটটি স্থগিত হওয়ার আগে এসেছিলেন, তখন প্রধান উপদেষ্টাকে কিন্তু বাংলাদেশে এখানকার যারা কমিউনিটি মেম্বার রয়েছেন, যারা সেখানে উপস্থিত ছিলেন দূতাবাসের অনুষ্ঠানগুলোতে, তারা কিন্তু জোর দাবি জানিয়েছিলেন এবং প্রধান উপদেষ্টা তখন আশ্বাস দিয়েছিলেন যে সেটি দূতাবাসের রাষ্ট্রদূতকে জানানোর জন্য এবং পরবর্তীতে তিনি পদক্ষেপ নেবেন। কিন্তু বাস্তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে দক্ষ জনবল পাঠানোর জন্য জাপান ডেস্ক চালু হয়েছে। 2040 সালের মধ্যে জাপানে প্রায়
1 কোটিরও বেশি জনশক্তির প্রয়োজন হবে। সেই জনশক্তির চাহিদা মেটাতে বাংলাদেশ ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে এবং সেটির জন্য সব উদ্যোগ নেওয়া হচ্ছে, সব ধরনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু কার্যত এই যে সরাসরি ফ্লাইট যেটি স্থগিত হয়ে গিয়েছে সেটি চালু করার কোনো আলোচনা কিন্তু আমরা দেখছি না। এই যে ব্যবসা বাণিজ্য, এখানে যারা জাপান প্রবাসী রয়েছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, কিংবা শিক্ষার্থীরা রয়েছেন, নানা কর্মজীবী মানুষ রয়েছেন জাপানে বাংলাদেশের, তো তারা দেশে যাতায়াত করার জন্য যে একটি ভোগান্তিতে এখন পড়েন, কিংবা আগেও ছিলেন। 2023 সালের সেপ্টেম্বরে এই ফ্লাইটটি চালু হয়, 20 মাসের মাথায় সেটি বন্ধ হয়ে যায়। এর আগে 1981 সালে চালু হয়েছিল, তারপরে 2006 সালে সেটি বন্ধ হয়ে যায়। প্রায় 17 বছর পরে ফ্লাইটটি যখন আবার চালু হয়, সেটি 20 মাসের মাথায় বন্ধ হয়ে যায়। কিন্তু কেন বন্ধ হলো, যেই লোকসানের কথা বলা হচ্ছে, সেটি জাপান প্রবাসীরা কিন্তু বলেছিলেন সেটি তদন্ত করে দেখার জন্য। কারণ যারা প্রবাসীরা নিয়মিত এই রুটে যাতায়াত করতেন, তারা কখনো কিন্তু যাত্রীর সংকট দেখেননি ফ্লাইটের মধ্যে। তাহলে কেন এই ফ্লাইটটি, এই রুটটি লোকসানের খাতে পরিণত হবে? তো এই বিষয়টি তদন্ত করা উচিত, কিন্তু সেই তদন্ত আসলে তো করা হয়নি, কিংবা এই ফ্লাইটের লোকসানের কারণগুলো কি কি সেটি কিন্তু দূতাবাস থেকে, কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। ফলে যারা প্রবাসী রয়েছেন তাদের যে দাবি, যে তদন্ত করে দেখা উচিত কেন এটি লোকসানের খাতায় গিয়েছে, কিংবা এই ফ্লাইটটি পুনরায় চালু করা যায় কিনা। কারণ বাংলাদেশের, শুধু এখানে বাংলাদেশি প্রবাসীরাই নয়, জাপান বাংলাদেশের একটি অন্যতম বন্ধু রাষ্ট্র, এবং জাপানের অনেক প্রকল্প কিন্তু বাংলাদেশে রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল সহ অনেক ধরনের প্রকল্পে কিন্তু জাপান সহায়তা করে থাকে। তো এই যে সহায়তা করে, জাপানিজরাও কিন্তু জাপান থেকে সরাসরি ফ্লাইটে যাওয়ার যে সুবিধা, সময় বাঁচানোর যে সুবিধা, সেটি কিন্তু তারা পেতেন। এখন আপনি যে কোনো ফ্লাইটে জাপান থেকে যদি যান, কিংবা ঢাকা থেকে জাপানে আসেন, আপনাকে ট্রানজিট নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে অনেক সময় নষ্ট হয়। সময় তো নষ্ট হয়, ভোগান্তি তো আছেই। আর সরাসরি ফ্লাইটে সেটি মাত্র 6.5 ঘন্টায় আপনি চলে আসতে পারতেন জাপানে, কিংবা জাপান থেকে চলে যাওয়া যেত, যে কোনো প্রয়োজনে মানুষ সহজে যাতায়াত করতে পারত। তো সেই কাজটি, সেই যে যোগাযোগ ব্যবস্থা, আপনি যদি যোগাযোগ ব্যবস্থা উন্নত না করতে পারেন, তাহলে বাণিজ্যের সম্পর্ক, বাণিজ্য উন্নয়ন কিভাবে সম্ভব হবে? সেক্ষেত্রে তো খরচ বাড়বে, প্লাস হচ্ছে আপনার বাণিজ্য সম্পর্ক এত জোরদার হবে না। যেটি যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে সহজ, এবং পাকিস্তান কিন্তু সেই চিন্তাটা করেই তারা সরাসরি ফ্লাইট চালু করছে। অথচ যেখানে একটি বিপুল সম্ভাবনা রয়েছে, জাপানে বাংলাদেশের দক্ষ জনবল পাঠানো, ব্যবসা বাণিজ্য, কিংবা বাংলাদেশে জাপানের যে বিনিয়োগ, সেটিকে আরো বৃদ্ধি করা, যেখানে একটি বিপুল সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার জায়গাতে বাংলাদেশ তাদের ফ্লাইটটি স্থগিত করেছে, এবং এখন পর্যন্ত সেই ফ্লাইট চালু করার কোনো উদ্যোগ নাই। আমি জাপান প্রবাসী যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা যেই জোরালো দাবি, প্রধান উপদেষ্টা যখন জাপান সফর করেছিলেন তখন যেই জোরালো দাবি জানিয়েছিলেন, এবং বিভিন্ন আলোচনা অনুষ্ঠান, প্রতিবাদ কর্মসূচি দিয়েছিলেন, সেটি আসলে আপনাদেরকে অব্যাহত রাখতে হবে। কারণ এই ভোগান্তি শুধু আপনাদের নয়, এই ভোগান্তির কারণে কিন্তু বাংলাদেশ, জাপানের যে অর্থনৈতিক সম্পর্ক, আপনাদের যে বাণিজ্যিক সুবিধা, কিংবা ব্যবসা বাণিজ্য, সব শিক্ষার্থীদের যে সুবিধা, সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজেই জাপান প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে এই দাবিটিকে আরো জোরালো করতে হবে, যে জাপান বাংলাদেশ সরাসরি ফ্লাইট যেটি স্থগিত হয়েছিল সেটি যেন দ্রুত চালু করা হয়। এবং সেটি নিঃসন্দেহে ডক্টর ইউনূস সরকার যিনি রয়েছেন, তিনি হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বিদায় নেবেন। সেটি যদি তিনি নির্বাচনের আগে ব্যবস্থা করে যেতে পারেন এই সরকার, নিঃসন্দেহে সেটি একটি ভালো উদ্যোগ হবে। না হলে পরবর্তী নির্বাচিত সরকার যারা আসবেন, তাদের কাছেও আপনাদের জোরালো দাবি তুলে ধরতে হবে, আমাদেরকে জোরালো দাবি তুলে ধরতে হবে, যাতে এই রুটের সরাসরি ফ্লাইট চালু হয়, এবং সেটি অবিলম্বে চালু হয়। তো সেই বিষয়টি আপনাদেরকে আমি বিভিন্ন মাধ্যমে তুলে ধরার আহ্বান জানাবো। নিঃসন্দেহে সেটি শুধু আমাদের যারা জাপানে রয়েছেন তাদের জন্যই না, যারা বাংলাদেশে রয়েছেন, আপনার আমাদের পরিবারের সদস্য থেকে শুরু করে সবাই এতে উপকৃত হবেন, বাংলাদেশ উপকৃত হবে। বাণিজ্যিক উন্নয়নের যে সুযোগ রয়েছে, জাপানের যে সম্ভাবনার বাজার রয়েছে, সেটি বাংলাদেশ নিঃসন্দেহে আরো বেশি কাজে লাগাতে পারবে।
আমি সেই আশা করি, কারণ ইতিমধ্যেই বাংলাদেশে আপনার জাপানে বাংলাদেশের 40,000 বাংলাদেশি রয়েছেন, প্রবাসী বাংলাদেশি। সেই সংখ্যা দিনকে দিন কমার সম্ভাবনা আমি দেখছি না, দিনকে দিন বাড়বে, কারণ যেহেতু জাপানের জনসংখ্যা কমছে এবং যে কথাটি বলছিলাম যে 2040 সালের মধ্যে তাদের অন্তত 1,30,00,000-এর মতো কর্মীর প্রয়োজন হবে। নিশ্চয়ই তারা সেটি বিদেশ থেকে আনবেন। এর আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আসলে জাপানে শুধুমাত্র একটি শ্রমবাজার হিসাবে চিন্তা করলে হবে না, এই বাজারকে ধরতে হলে সরকারকে নানা কৌশলে আগাতে হবে, এবং সেই কৌশলে আগানোর জায়গাটিতে এই যে যোগাযোগের যে ব্যবস্থা, যে সরাসরি ফ্লাইট বন্ধ স্থগিত হয়ে গিয়েছে, এটি কিন্তু একটি নেতিবাচক ইমেজ অন্তত তৈরি হয়েছে, এটি নিঃসন্দেহে বলা যায়। বাংলাদেশে বিশেষ করে জাপানের যারা ট্রাভেল করতেন বাংলাদেশে, তাদের কাছে এই বিষয়টি কোনো ইতিবাচক বার্তা দেয়নি। তো এই ইতিবাচক বার্তা না দেওয়ার ফলে একটি ইমেজ কিন্তু সংকট কিন্তু তৈরি হয়, যেখানে অন্যান্য দেশ ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড তারা অনেক এগিয়ে আছে। সেখানে যদি আপনি বাজার ধরতে চান, আপনাকে তাদের সাথে কম্পিট করে এগোতে হবে। তো সেই এগোনোর জায়গায় যদি আপনি এই ধরনের ফ্লাইট স্থগিত করে পিছিয়ে যান, তাহলে তো সেই বাজার ধরার সম্ভাবনা দিনকে দিন কমে যাবে। কাজেই আমি আশা করব সরকার এই বিষয়গুলো চিন্তা করে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন, এবং জাপান প্রবাসী যারা রয়েছেন তারা তাদের দাবিকে আরো জোরালো করবেন, যাতে সরাসরি এই রুটে ফ্লাইট চালু হয়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।